আমরা যারা ফিল্ডে কাজ করছি তারা দেখলাম যে তাদের যে কল সেন্টার সেটি কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে আর খোলা থাকছে না, বিশেষ করে রাতের বেলায়। তখন কিন্তু ভোগান্তিটা হচ্ছে বা কোনো ধরনের ইনফরমেশন দেওয়া আছে কীভাবে রিফান্ড করবে, কীভাবে তারা রিশিডিউল করবে। এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হচ্ছে। এখান থেকে বিমানকে আরও কত সচ্ছল বিমান বলি, ইউএস বাংলা বলি, যেকোনো এয়ারলাইন্সই বলি, সে এমিরেটস হতে পারে। প্রবাসী যাত্রীদের জন্য যদি বলেন তাদের আসলে কি করলে তারা একটা ন্যায্য মূল্যে টিকিট পেতে পারে? তো যখন এয়ার স্পেস ওপেন হবে, যেই যাত্রীরা যেতে পারে নাই তাদেরকে বিমান কীভাবে অ্যাকোমোডেট করবে, এইটার বিমানের একটা প্ল্যান থাকা দরকার। যেরকম আমি অন্তত 5 থেকে 7 জন যাত্রী পেয়েছি যাদের টিকিটটা হচ্ছে সেটা দুবাই, সেটা ইউএই থেকে কাটা, বা সেটা হচ্ছে মাস্কাট থেকে কাটা, বা সেটা হচ্ছে বাহরাইন থেকে কাটা, যার কারণে ওই টিকিটের মধ্যে যে ওর ফোন নাম্বারটা দেয়া সেটা হচ্ছে উনি মধ্যপ্রাচ্যে থাকা অবস্থায় যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা দেয়া। ঢাকায় এসে তার ফোন ব্ল্যাঙ্ক, কেউ একজন বলতে ভাই আমার ফোনে তো সিমই নাই। এখন ওই যাত্রীর নাই ইমেল অ্যাকাউন্ট, উনি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে ইমো বা একটা দিয়ে উনি ইয়াটা করেছিলেন, ওই টিকিটটা কেটেছিলেন। এখন তার তথ্যটা যাবে তার ওই ফোনে, এয়ারলাইন যদি তাকে কোনো মেসেজ দেয় সেটা যাবে ওই ফোনে। এখন সে পড়ছে বিপদে। অ্যান অ্যাক্সিডেন্ট কাম টু এনি মোমেন্ট, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো এই ঘটনা মাথায় নিয়েই তো আমাদেরকে একটা প্রিপারেশন থাকা উচিত, যেটা কিন্তু ছিল না এবার, যে কারণে পদে পদে ভোগান্তি আমরা দেখেছি। তারা খুব অসহায় বোধ করছে, তাদেরকে যে একটা গাইডেন্স দেওয়া, এই গাইডেন্সটার অভাব এখানে আছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটের কারণে এর মধ্যে আপনারা জানেন যে প্রবাসী যাত্রীদের ভোগান্তির মাত্রা চরমে পৌঁছেছে। সেখান থেকে উত্তরণের কি উপায়, কিভাবে আসলে এই যে টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে, পরবর্তী ফ্লাইটগুলো যারা ধরতে চায় তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পেতে হচ্ছে, সেই চাহিদা মাফিক তারা টিকিটগুলোও পাচ্ছে না। সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আজকে আমার প্রিয় কিছু কলিগ, এভিয়েশন বিটের যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন সেরকম কিছু বড় ভাই কলিগকে পেয়েছি, যারা বাংলাদেশের একেবারে সবচেয়ে বড় বড় হাউসগুলোতে পত্রিকা এবং টেলিভিশনে কাজ করে। তাদের সঙ্গেই কথা বলবো এবং তাদের মতামতটা জানতে চাইবো এখান থেকে আসলে কিভাবে বের হওয়া যায় বা কি উপায় আছে প্রবাসী যাত্রীদের জন্য এই ভোগান্তি না হয়। আমরা প্রথমে যেতে চাই আমাদের এটিজেফবি অর্থাৎ এভিয়েশন ট্যুরিজম জার্নালিজম ফোরাম, যেটি সেই ফোরামের মাননীয় সভাপতি এবং বাসুসের স্পেশাল করেসপন্ডেন্ট মানে বিশেষ প্রতিনিধি হিসেবে আছেন। আমরা তানজিম ভাইয়ের কাছে একটু যাইব। তানজিম আনোয়ার ভাই, বর্তমানে কি দেখছেন এই যে সংকট যেটি চলছে, চলমান সংকট থেকে উত্তরণের উপায় কি, এবং প্রবাসী যাত্রীদের জন্য যদি বলেন তাদের আসলে কি করলে তারা একটা ন্যায্য মূল্যে টিকিট পেতে পারে? উত্তরণের উপায় তো আসলে নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপরে। এয়ার স্পেস কবে খুলবে, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এয়ার স্পেস খোলা শুরু করছে। সৌদি আরবের এয়ার স্পেস জেদ্দা, রিয়াদ তো আগেই ওপেন হয়েছে। সম্প্রতি আমরা আজকে দেখেছি যে ইউএস বাংলা এয়ারওয়েজ তারা ফ্লাইট শুরু করতে যাচ্ছে আবুধাবি এবং শারজায়। দুবাইটা এখনও বন্ধ আছে। তা স্বাভাবিক যে কমার্শিয়াল অপারেশন সেটা এখনও শুরু হয়নি, তো আসার কথা কিছু কিছু শুরু হচ্ছে, এটা একটা দিক। অবশ্যই এটা যুদ্ধ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আমাদের এখানে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাভিয়েশনের ট্রাফিক তো মধ্যপ্রাচ্যের প্রায় 80% ট্রাফিকই হচ্ছে মধ্যপ্রাচ্যে। এবং আমরা জানি আমাদের যারা প্রবাসী ভাই বোনরা থাকেন একটা বড় সংখ্যক মধ্যপ্রাচ্যে, তারা অনেকেই যেতে পারছেন না, আটকা পড়ছেন। এবং শুধু তাই না, যে অনবোর্ড যারা যেসব প্যাসেঞ্জার আছেন যারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে যান, উত্তর আমেরিকায় যান, তারা সমস্যা পড়েছেন, বিশেষ করে যাদের আগে টিকিট কাটা ছিল সেখান থেকে। ইউনিভার্সালি আমরা যেটা দেখেছি বড় এয়ারলাইন্সগুলো যেমন কাতার এয়ারওয়েজ, তারপরে এমিরেটস, তারা অলরেডি ওই যখন এয়ার স্পেস বন্ধ হয়েছে তখনই ডিক্লেয়ার দিয়েছিল যে 14 দিনের মধ্যে তারা বিনামূল্যে ডেট চেঞ্জ করার জন্য সুবিধা দিয়েছে যাত্রীদের, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ টিকিট রিফান্ড করতে চায় তারা সাথে সাথে রিফান্ড করবে। আমাদের এখানে যেটা, এটা তো গ্লোবাল পার্সপেক্টিভ। বাংলাদেশে যে সমস্যাটা সেটা হচ্ছে যে যেই প্রবাসী ভাই বোনদের যাওয়ার কথা
আমরা এটাও জানি যে এই কাতার অলরেডি ডিক্লেয়ার করেছে যে তাদের যে ভিসার মেয়াদ সেটা বাড়ানো হবে। প্রথম যেই তথ্যটা আমাদের এখান থেকে যাওয়া দরকার, স্পেশালি আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটিস আছে, প্রবাসী ভাই বোনদের কাছ থেকে, যাতে তারা আতঙ্কগ্রস্ত না হয়, প্যানিক না হয়, যেহেতু ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, এয়ারলাইন্সগুলো সাপোর্ট দিচ্ছে। এই তথ্য প্রবাহটা ঠিকমতো আছে কি না, এটা হচ্ছে ব্যাপার, যে তথ্য প্রবাহটা ঠিকমতো যাচ্ছে কি না সেটা আমাদের সরকারেরও একটা দায়িত্ব আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যদি এয়ারলাইন্সগুলোকে ঠিকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিমানের যে সমস্যাটা, বা ইউএস বাংলার, আমরা জানি যে বিমানের আমাদের এয়ারক্রাফটের ঘাটতি আছে। তো যখন এয়ার স্পেস ওপেন হবে, যেই যাত্রীরা যেতে পারে নাই তাদেরকে বিমান কীভাবে অ্যাকোমোডেট করবে, এইটার বিমানের একটা প্ল্যান থাকা দরকার। এবং আমি এখন পর্যন্ত যতদূর জানি বিমানের আসলে সেরকম কোনো প্ল্যান এখনও বিমান করে নাই। কারণ যখন এয়ার স্পেস খুলবে, এই প্ল্যানটা বিমানের যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার, এবং যদি অতিরিক্ত ফ্লাইট দিতে হয় অতিরিক্ত ফ্লাইটটা দেওয়া দরকার। তো সেক্ষেত্রে বিমানের তো হিউজ একটা যাত্রী, এই যাত্রীগুলোর তো মানে এখন পর্যন্ত যেটা প্রবলেম আমি এয়ারপোর্টে যেয়ে দেখলাম, অন্তু ভাইও জানে, আমরা যারা ফিল্ডে কাজ করছি তারা দেখলাম যে তাদের যে কল সেন্টার সেটি কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে আর খোলা থাকছে না, বিশেষ করে রাতের বেলায়। তখন কিন্তু ভোগান্তিটা হচ্ছে, বা কোনো ধরনের ইনফরমেশন দেওয়া আছে কীভাবে রিফান্ড করবে, কিভাবে তারা রিশিডিউল করবে, এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হচ্ছে। এখান থেকে বিমানকে আরও কত সচ্ছল, বিমান বলি, ইউএস বাংলা বলি, যে কোনো এয়ারলাইন্সই বলি, সে এমিরেটস হতে পারে। এখানে আমাদের একটু দুইভাবে যদি আমরা চিন্তা করি, এই এই যে সমস্যাটার কথা আপনি বললেন, এই সমস্যাটা শুধু বিমানে না, সমস্যাটা সব জায়গাতে। যেমন আমি যদি অন্যান্য গ্লোবাল প্যাসেঞ্জারদের কথা বলি, অন্যান্য ডেস্টিনেশনের, কাতারেরটা যদি স্পেশালি বলি, যে কাতারেরটা রিফান্ড করার কথা, এবং কাতার তাদের যাত্রীদেরকে রিফান্ড করতে বলছে, যে যেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে তারা টিকিট কিনেছে সেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে রিফান্ডের জন্য। এখন আমাদের দেশে যেই সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাই বোন বা যারা মধ্যপ্রাচ্যে থাকে, তারা এই সিস্টেমগুলোর সাথে ওইভাবে হয়তো বা ফ্যামিলিয়ার না। তাদেরকে তো বোঝাতে হবে যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, যে তারা খুব অসহায় বোধ করছে, তাদেরকে যে একটা গাইডেন্স দেওয়া, এই গাইডেন্সটার অভাব এখানে আছে। সত্যিকার অর্থ বলতে এই ধরনের একটা ক্লোজারের জন্য তো কেউ প্রস্তুত ছিল না। কিন্তু যে কোনো এয়ারপোর্টের, যেখানে আমাদের মতো এয়ারপোর্টে যেখানে হিউজ ট্রাফিক, আমরা যদি বলি বছরে 13 মিলিয়ন লোক যায়, যেই কন্টিনজেন্সি প্ল্যান একটা থাকার দরকার ছিল, আমরা সেরকম কোনো কন্টিনজেন্সি প্ল্যান দেখি নাই প্রথমত। এটা নিয়ে আমি বলবো যে আমাদের সিভিল অ্যাভিয়েশন, এয়ারপোর্ট অথরিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সবার এইটা থেকে একটা শিক্ষা নিয়ে এখানে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা দরকার। যে এই যে প্রবাসীরা যারা ভোগান্তির শিকার হয়েছে তাদেরকে ঠিকমতো গাইড করা বা গাইডলাইন দেওয়া, তারা যদি হোটেল পায় হোটেলে দেওয়া বা খাবার দেওয়া, এগুলো যদি করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে যখন ক্লোজার হয় 28-এ, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। 1 তারিখ সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, এটা তো ওয়ান অফ দ্য মডার্ন এয়ারপোর্ট, সেখানে কাতারকে আমরা দেখছি, কাতার একটা ফুড স্ট্যাম্প ছাড়া কাতারের যাত্রীদেরকে আর কিছুই প্রোভাইড করতে পারে নাই, শুধুমাত্র ফুড স্ট্যাম্প ছাড়া। আমি নিজে দেখেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে লোকজন মাটিতে শুয়ে আছে। বাট কাতার যেটা বলছে যে ওরা রিফান্ড করবে বা 14 দিনের মধ্যে যে কোনো ডেট চেঞ্জ করতে পারবে, এমিরেটসও তাই। এখন স্বাভাবিকভাবেই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে যেই যাত্রীরা যাতায়াত করেন, তাদের অর্থনৈতিক অবস্থা বা তাদের শিক্ষাগত অবস্থার সাথে আমাদের একটা বাস্তবিকভাবে অনেক ডিফারেন্স আছে। এখন চাঙ্গি এয়ারপোর্টে যে সিঙ্গাপুর থেকে দোহা যাবে কিংবা ইউরোপে যাবে, তার হয়তো বা অ্যাকোমোডেশনটার দরকার নাই, বা সে হয়তো বা ম্যানেজ করতে পারে। আমাদের এখানেও তো প্রেক্ষাপটটা ভিন্ন। যেহেতু প্রেক্ষাপটটা ভিন্ন, এই প্রেক্ষাপটটা যেহেতু ভিন্ন, সেহেতু আমাদের অথরিটির যেই ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল বা যেভাবে হ্যান্ডেল করার দরকার ছিল, সেইটা করতে পেরেছে বলে আমরা দেখি নাই, যার জন্য প্রচণ্ড ভোগান্তি হয়েছে।
এবং আমরা জানি এখানে কিছু আছে যারা প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে, তা তারা খুব অসহায় বোধ সংখ্যাও করেছে। অনেক ছিল। তাই সেই সংখ্যা অনেক ছিল, তারা ওখানে অসহায় বোধ করেছে। আমি যদি ক্যাপাসিটি লেভেলে যদি বলি, বিমানের ক্যাপাসিটি ডেফিনেটলি বড় এয়ারক্রাফটগুলোর মতো না। বিমান তার হয়তো বা সেই ক্যাপাসিটি দিয়ে চেষ্টা করেছে, কিন্তু বিমানের ক্ষেত্রে যেটা হয় যে একটা সদিচ্ছার ঘাটতি থাকে কিনা, তো এটা তো একটা প্রশ্নের ব্যাপারই। আমি যদি একটু কম্পেয়ার করে যদি বলি, বিমানের যাত্রীরা যেই পরিমাণ ভোগান্তিতে পড়েছে, ইউএস বাংলার যাত্রীরাই অতটা ভোগান্তিতে পড়ে নাই। ইউএস বাংলা বরঞ্চ বিমানের থেকে ভালো ম্যানেজ করেছে, ওইভাবে যদি বলা যায়। তা এই জিনিসগুলা ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এই সক্ষমতাটা থাকা উচিত। কারণ আমাদের মধ্যপ্রাচ্যগ্রামী যে যাত্রীরা যায়, তাদের রেমিটেন্সের উপর যেহেতু এই দেশের অর্থনীতি অনেকখানি নির্ভরশীল, সো তাদের সব রকম অধিকার আছে তারা যাতে হয়রানির শিকার না হয়। শুধু রেমিটেন্স বলেই না, তারা কিন্তু আমাদের মানে প্যাসেঞ্জার, যে কোনো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সাথে টাকা দিয়েই কাটছে। অন্তু ভাই, আপনি ফিল্ডে ছিলেন, এখনও আছেন, আমি আপনার সঙ্গে এয়ারপোর্টে বেশ কয়েকবার দেখা হয়েছে, যে এই চলমান সংকটে আপনি সবচেয়ে এখনকার প্রেক্ষাপটে, এ তো এক সপ্তাহ পার হয়ে গেল, এখন মূলত কোন জায়গাটায় বেশি ভোগান্তি শিকার হচ্ছে? আচ্ছা, শুরু থেকে বললে, শুরুর দিকে তো তথ্যের একটা বিরাট ঘাটতি ছিল। তথ্যের ঘাটতিটাতে লোকজন ভুগেছে বেশি। ভাইয়ের সাথে আমি একমত, বিমানের প্যাসেঞ্জাররা অনেক বেশি ভুগেছে। আপনি দেখেছেন, আমরা বিমানে যাত্রীদের পেলাম যারা হচ্ছে যখন সৌদি আরব যাবে, সৌদি আরবের আরেকটা এয়ারলাইন্সের লোকজন এসে তাদের প্যাসেঞ্জারদেরকে ডেকে নিয়ে গেল। সেটা এয়ারক্রাফট ফ্লাইটটা যাবে কি যাবে না, তারা ভিতরে তাদেরকে ব্রিফ করে এই ধরনের খাবার দাবার ব্যবস্থা করা। কিন্তু বিমানের প্যাসেঞ্জারদেরকে আমরা দেখলাম অলমোস্ট রাস্তায় গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা, আপনিও দেখেছেন সেটা। তারপর হচ্ছে বিমানের যে হটলাইনটা ছিল 13636, সেখানে যখন যাত্রীরা ফোন দিচ্ছেন, আমার সামনেই ফোন দিল, দেখা গেল যে সেখানে বলছে যে ওটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এরপরে সেটা বন্ধ হয়ে যায়। তো তখন বাজে রাত 10টা, প্যাসেঞ্জার আর তথ্য পাচ্ছে না, ওখানে তারা চিৎকার করছে, বসে আছে হতাশ হয়ে। রোজার মাস, মানুষ কেউ সারাদিন রোজা রেখে সারাদিন জার্নি করে এসছে, এর মধ্যে ভোগান্তিতে পড়েছে। ভোগান্তিটা নিশ্চয়ই জন্য এয়ারলাইন দায়ী না, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এয়ার স্পেসগুলো বন্ধ হয়ে গেছে। এখন এই 6-7 দিনে প্রায় 362টার মতো ফ্লাইট ক্যান্সেল হয়েছে। 325টা ফ্লাইট কিন্তু এর মধ্যে গেছে, বিশেষ করে সৌদি আরব, মাস্কাট, আরেকটা হচ্ছে ওই হ্যাঁ, এবং হচ্ছে ইউএইর কয়েকটা গন্তব্যে গেছে। হ্যাঁ, তো এখন যেটা মূলত প্রয়োজন সেটা হচ্ছে যাত্রীদের তথ্য সরবরাহ নিশ্চিত করা। একটা বিষয় হচ্ছে যে আমাদের যাত্রীরা, যেরকম আমি অন্তত 5 থেকে 7 জন যাত্রী পেয়েছি যাদের টিকিটটা হচ্ছে সেটা ইউএই থেকে কাটা, বা সেটা হচ্ছে মাস্কাট থেকে কাটা, বা সেটা হচ্ছে বাহরাইন থেকে কাটা, যার কারণে ওই টিকিটের মধ্যে যে ওর ফোন নাম্বারটা দেয়া, সেটা হচ্ছে উনি মধ্যপ্রাচ্যে থাকা অবস্থায় যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা দেয়া। ঢাকায় এসে তার ফোন ব্ল্যাঙ্ক, কেউ একজন বলতে, ভাই আমার ফোনে তো সিমই নাই। এখন ওই যাত্রীর নাই ইমেল অ্যাকাউন্ট, উনি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে ইমো বা একটা দিয়ে উনি করেছিলেন, ওই টিকিটটা কেটেছিলেন। এখন তার তথ্যটা যাবে তার ওই ফোনে, এয়ারলাইন যদি তাকে কোনো মেসেজ দেয় সেটা যাবে ওই ফোনে। এখন সে পড়ছে বিপদে। এখন তাকে বারবার ওই এয়ারপোর্টে এসে খোঁজ নিতে হচ্ছে, বা তাদেরকে ফোন দিতে হচ্ছে বারবার। এই বিষয়গুলো আরেকটা হচ্ছে অনেক একটা বিষয় ছিল, আমি যেটা অভিজ্ঞতা পেলাম, তার আগে আপনি দর্শকদেরকে বলি, আমাদের অন্তু ভাই, উনি বিডি নিউজের সিনিয়র রিপোর্টার, তিনি এভিয়েশন বিট করেন এবং এভিয়েশন নিয়ে দীর্ঘদিন ধরে তার কাজ, তার অভিজ্ঞতাই শুনছি। আমার যেটা অভিজ্ঞতা, আমি একজন আমেরিকান প্যাসেঞ্জার পাইলাম, যিনি দুবাই থেকে ট্রানজিট নিয়ে তিনি যাচ্ছেন নিউ ইয়র্কের জন এফ কেনেডিতে, নামবে জেএফকেতে। তো তার ফ্লাইটটি সে কোনো তথ্য পাচ্ছে না, তার কিন্তু আর কয়েক ঘন্টা পরেই ফ্লাইটটা ছিল। পরবর্তীতে এয়ারপোর্ট থেকে ঘোষণা আসলো একেবারে 3 ঘন্টা আগে যে ফ্লাইটটা হচ্ছে না, কিন্তু সে বারবার মেল করছে, মেলের কোনো রিপ্লাই পাচ্ছে না। এই যে এমিরেটসের মতো একটা প্রতিষ্ঠান, সে বারবার অভিযোগ করছিল যে এমিরেটসের মতো একটা প্রতিষ্ঠান কেন আমাদেরকে তথ্য সরবরাহ করবে না। তো এরকম তো শুধু বিমান বাংলাদেশ বলি, ইউএস বাংলা বলি, আদার্স এয়ারলাইন্স, সব এয়ারলাইন্সেরই একই অভিজ্ঞতা।
তো এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি, মানে সামনের দিনগুলোতে? এখন হচ্ছে যে মানে তথ্য সরবরাহের বিষয়টা নিশ্চিত করা। ভাই আজকে অন্তত একটা বিজ্ঞপ্তি দেয়া যে ভাই আজকে হলো না, কালকে হবে, বা তোমরা চোখ রাখো, এই বিষয়গুলো আর কি। তো এই বিষয়গুলো যখন হতে পারে আসে, তখন হচ্ছে যাত্রীরা একটু বেশি মানে ওরা বেশি, এটা কি বলি সোজা বাংলায়, ওরা বেশি হচ্ছে মানে উদ্বেগে পড়ে, বেশি উতলা হয় আর কি। স্বাভাবিক। তো এখন আরেকটা বিষয় হচ্ছে ফার্স্ট টাইমার যারা আসছে, আমি 2-3 জন পাইলাম একদম পরিবার পরিজন নিয়ে আসছে, 5-7 সবাই জন মিলে আসছে। আসছে, হ্যাঁ আমাদের কালচারে। হ্যাঁ, কালচারে আসছে, ফার্স্ট টাইম যাবে না। এখন ওর টিকিটের কোনো তথ্য ওর কাছে নাই। ওনার টিকিটের যাবতীয় তথ্যটা জানেন হচ্ছে ওনার এজেন্সির সঙ্গেও ডিরেক্ট ওনার কোনো কন্ট্যাক্ট নাই। ওই যে গ্রামের যেই লোকের মাধ্যমে, যেই হচ্ছে থার্ড পার্টি, যে দালালের মাধ্যমে তিনি যাচ্ছেন, তার কাছে হয়তো তথ্য থাকতে পারে। তিনি বারবার তাকে ফোন দিচ্ছেন, একটা ছোট্ট বাটন ফোন নিয়ে দেখলাম, বারবার তাকে ফোন দিচ্ছেন, ভাই থাকবো না চলে যাব, ভাই থাকবো না চলে যাব। এদিকে গাড়ি ভাড়া করে আনছে, গাড়ি দাঁড়ায় আছে, মানে এই বিষয়গুলো যেন না ঘটে আর কি। না, আশা করি সেই উদ্বেগটা কমে যাবে। মানে আমরা যখন কাজ করলাম ফিল্ডে, তখন কিন্তু এই রকম চিত্রগুলোই আমরা দেখেছি এবং এই ভোগান্তিগুলো ছিল। আমরা এখন একটু বাতেন বিপ্লবের সঙ্গে কথা বলবো, এশিয়ান টিভির সিএনই, তার সঙ্গে একটু কথা বলবো। বাতেন, ধন্যবাদ বন্ধু। প্রথমেই আমি জুলহাস কবিরের এই আজকের যে 2 লাখ ফলোয়ারের মাইল ফলক অতিক্রম করা, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু। এবং অ্যাভিয়েশন রিলেটেড যত সংবাদ আমরা এই পেজ থেকে পাই, বিশেষ করে জুলহাস কবিরের এইখানে সব ধরনের তথ্য, কোন ফ্লাইট কখন যাচ্ছে, কোন যাত্রী ভোগান্তিতে পড়ছে, দেশের বাইরে আসলে কে কীভাবে কী ধরনের ফ্যাসিলিটি দরকার এবং কী ধরনের প্রবলেমসগুলো আছে, এগুলো আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। এবং আমরা আশা করব যে জুলহাসের কাছ থেকে আরও সুন্দর সুন্দর আমরা কন্টেন্ট এখান থেকে পাবো, যেহেতু আমরা মোটামুটি আস্থা রাখতে পারি এই পেজটিতে। জুলহাস কবির সুজনকে আবারও অভিনন্দন। এবং বর্তমান সময়ে যে আসলে একটি সমস্যা বা সংকট যেটি বলেন, সারা পৃথিবী ব্যাপী এর প্রভাব রয়েছে এবং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন হওয়ার কারণে আমরা দেখেছি যে এর আগে এ ধরনের সমস্যা কিন্তু এত ম্যাসিভলি বাংলাদেশে হয়নি। তো যে কারণে কিন্তু এয়ারলাইন্সগুলো এক ধরনের বিপদে পড়েছে এবং যারা যাত্রী রয়েছে তারাও কিন্তু এক ধরনের বিপদে পড়েছে। তো সব মিলে আমি বলবো যে এই ধরনের পরিস্থিতি থেকে আসলে শিক্ষা নেওয়ার যেমন বিষয় রয়েছে এয়ারলাইন্সগুলো, এবং পাশাপাশি যারা হচ্ছে যাত্রী, তাদের কিন্তু আরও বেশি সচেতন হওয়ার কিন্তু একটু সময় এসছে। আমরা যেটি অন্তু ভাই যেমনটি বললেন যে আসলে বাংলাদেশ এরকম একটি প্রবলেম এর আগে কখনো ফেস করেনি। আমরা দেখেছি যে এটা এক প্রকার বিশ্বযুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেটি ইরান এখন পর্যন্ত যতটুকু তথ্য যে আসলে এই যুদ্ধ আসলে শেষ হবে কিনা, কবে নাগাদ এটি একেবারে সমাপ্তি টানছে, সেই তথ্য কিন্তু আমাদের কাছে কংক্রিটভাবে কারো কাছে নেই। যে কারণে এই সমস্যাটা যে রাতারাতি সমাধান হয়ে যাবে সেটিও বলা যাচ্ছে না। যে কারণে আসলে দীর্ঘদিন ধরে যারা এই সমস্যার মধ্যে পড়েছেন, যা ভুক্তভোগী যারা রয়েছে, তাদের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর এক ধরনের যেহেতু কোনো ধরনের প্রিকশন ছিল না, হঠাৎ করেই এই যুদ্ধটির আবির্ভাব হয়েছে এবং এর প্রভাবে কিন্তু পুরো পৃথিবী কিন্তু এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমি বলবো যে নতুন করে আসলে এটি নিয়ে প্ল্যান না করে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলোর সমস্যার সমাধান করা, এবং ভবিষ্যতে যা এ ধরনের পরিস্থিতি হলে যাতে সবাই প্রস্তুত থাকতে পারে এবং যাতে এই যাত্রী ভোগান্তিগুলো না হয়, সুন্দরভাবে সমাধান করা যায়, সেটি প্রত্যাশা করছি বন্ধু। আমি যদি বলি যে বন্ধু, যদি আমাকে বলো যে আমাদের ম্যানেজমেন্টকে আরও একটু গোছালো হওয়া দরকার কিনা? অবশ্যই গোছালো হওয়া দরকার, কেননা প্রত্যেকটা সমস্যা এবং সমাধান কিন্তু এপিটোপিট। একটা খুব সুন্দরভাবে যখন এয়ারলাইন্সগুলো পরিচালিত হচ্ছে, তখন একটা সমস্যা কিন্তু হইতেই পারে। অ্যান অ্যাক্সিডেন্ট কাম টু এনি মোমেন্ট, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো এই ঘটনা মাথায় নিয়েই তো আমাদেরকে একটা প্রিপারেশন থাকা উচিত, যেটি কিন্তু ছিল না এবার, যে কারণে পদে পদে ভোগান্তি আমরা দেখেছি। সুতরাং এটা এয়ারপোর্ট, বিশেষ করে যারা বিভিন্ন অ্যাভিয়েশন এয়ারলাইন্স পরিচালনা করছে, জিএসএ করছে, তাদের প্রত্যেকেরই এক ধরনের আলাদা সতর্কতা বা আলাদা প্রস্তুতি থাকা উচিত ছিল, যেটি ভবিষ্যতে আমি বিশ্বাস করি যে তারা করবে। বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের নিশ্চয়ই এই ধরনের কোনো ব্যবস্থা থাকেই বা এটা থাকা উচিত ছিল। তো যাই হোক বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তানজিম ভাইকে ধন্যবাদ, অন্তু ভাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার দর্শকদেরকে বলি যে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব কর্তৃপক্ষ বা এই রিলেটেড এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে সেই তথ্যগুলো নিয়ে আপনাদেরকে দেওয়া নতুন কোনো ভিডিওতে।
আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আছেন। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.